আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি। এই জাতীয় নাগরিক পার্টির যে নেতারা তারা বললেন যে ঈদের পরপরই নির্বাচন কমিশনের কাছে নিবন্ধন পাওয়ার জন্য তারা আবেদন করবেন এবং ৩০০ আসনে প্রার্থী দেওয়ার পর তারা আসলে জিতবেন কতটা আসনে সে নিয়ে জনমনে প্রশ্ন থাকলেও তাদের প্রত্যাশা এবং একটা শ্রেণী যারা আসলে আওয়ামী লীগের এবং বিএনপির রাজনীতিকে মন থেকে প্রত্যাখ্যান করেছেন, তারা নতুন একটা মধ্যপন্থী দলের উত্থান চান, সেই ধরনের মানুষের মধ্যেও প্রত্যাশার একেবারে কমতি নেই। কিন্তু আলটিমেটলি কি হবে, কিন্তু সবচেয়ে বড় অভিযোগ তাদের বিষয়ে যা রয়েছে তা হচ্ছে এই দলটি সরকারের ছত্রছায়ায় থেকে একটা অংশ এখনো সরকারে থেকে এবং নাহিদ ইসলাম পদত্যাগের পরে সে সেখানে দলে কাজ করার বিনিময়ে যেই ধরনের অবস্থা তৈরি হয়েছে তাতে এটাকে আসলে কিংস পার্টি বলা যায়। এবং এই কিংস পার্টি খ্যাত দলটাকে ক্ষমতায় আনার জন্য কোন ধরনের মেকানিজম থাকতে পারে এবং সেটা বিশেষ করে পশ্চিমা বাহিনী পশ্চিমা বাহিনী বা পশ্চাত্যের যারা আমাদের দেশের রাজনীতি নিয়ে ভাবেন বা তাদের স্বার্থ কায়েম করতে চান, ভারতকে আমাদের দেশ থেকে সরিয়ে নিজেরা সেই অবস্থানটা নিতে চান। এই ধরনের অবস্থান একদম আগে ২০২৪ সালে যে নির্বাচনটা করেছিলেন আওয়ামী লীগ সেই সময়তেই ছিল, কিন্তু পিছু হটতে দেখা গিয়েছে ডোনাল্ড লুকে। পরবর্তীতে পশ্চিমা আগ্রাসন এবং পশ্চিমা যেই আধিপত্যবাদ বিস্তার সেটা থেকে তারা সরে গেছে, ভারতের হাতে তারা আবার জমিদারি দিয়ে গেছে, এই ধরনের একটা আলাপ ছিল। অনাকাঙ্ক্ষিত ভাবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ভারতকে তারা সেই এক্সেসটা দেবে কিনা এবং তারা নতুন করে এখানে এসে তাদের মিশন বাস্তবায়ন করবে কিনা সেটা নিয়ে প্রশ্ন। আর সেটা কাদের উপরে দিয়ে করতে পারে সেই ক্ষেত্রে কিন্তু এনসিপির নামটা উল্লেখযোগ্য। কারণ এনসিপির এই যে কথা বলার স্টাইল, আমরা ৩০০ আসনে প্রার্থী দেব, বাস্তব বা পরিস্থিতি কি সেটা আছে? সেখানে নাহিদ ইসলাম থেকে শুরু করে যেই সমস্ত নেতারা পরিচিত হয়েছেন দলের সর্বোচ্চ নেতা হিসেবে, বয়সে তারা একদমই কম। তো এই কম বয়সী তরুণদের পেছনে কি সব তরুণরা বাংলাদেশে যাবেন? বাংলাদেশের সমস্ত তরুণদের কি তারা আসলে এঙ্গেজড করার মতো কথাবার্তা বা আলাপচারিতা অথবা তাদের রাজনৈতিক দর্শন প্রকাশ করতে পেরেছেন? না। আমরা দেখেছি যে তাদের দলের মধ্যেই নানা ধরনের বিভাজন আছে এবং প্রত্যেকটা দল থেকে বিশেষ করে এক্স শিবির যে টার্মটা, এক্স শিবিরের লোকজন সেখানে গিয়েছে, তাদের একটা নিজস্ব চিন্তা ভাবনা সেটা বাস্তবায়ন করতে চান, যা জামায়াতের সাথেও অনেকটা মিলে না এবং তারা অন্য কোনো দলের সাথেও খাপ খাওয়াতে পারেন না তাদের সাথে। এবং এর বাইরে যারা আছেন, যারা মূলত এক্স শিবির না, তাদের দ্বন্দ্বের জায়গাটা একেবারে প্রকাশ্য এবং এই প্রকাশ্য আলাপের মধ্যে এমন সব টপিক চলে এসেছে তাতে সন্দেহের জায়গাটা থাকছে আদৌ কয়েক খণ্ড হয়ে যাবে কিনা কিছুদিনের মধ্যে। এবং কয়েক খণ্ড বলতে এখন যে রেশটা রয়েছে সেটা তো মূলত অভ্যুত্থান পরবর্তী সময়ে অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব যে এসেছেন তা কিন্তু নয়। বেশিরভাগ লোকজনই যারা রাজনীতির সাথে জড়িত ছিলেন না তারাই এখানে এসেছেন। তো রাজনৈতিক বাস্তব ময়দানে আসার পরে কোন ধরনের বিতৃষ্ণা তাদের ধরে যাবে কিনা এবং মনে হবে কিনা যে আমরা পাহাড় ধাক্কা মেরে সরাতে চেয়েছি এবং সেটা আদতে সম্ভব না, তখন তারা পিছে দাঁড়াবেন কিনা। একটা অংশ তো এরকম থাকবেই অবশ্যই। তো সেই জায়গা থেকে এনসিপি ৩০০ আসনে প্রার্থী দেওয়ার কথা বলেছে, সেটা অবশ্যই একটা ভালো দিক। কতটা সেই অভ্যুত্থানকে কাজে লাগিয়ে কত গণমানুষকে কিসের ভিত্তিতে তারা সামনে টানতে পারবেন, তাদের কাছে টানতে পারবেন, সেটা একটা আলোচনার বিষয় বটে। কিন্তু আসলে কি সম্ভব হবে? না। আমার মনে হয় যে দিন শেষে তারা অবশ্যই কোনো একটা জোটের দিকে যাবেন। বিএনপির রাজনৈতিক প্যাটার্নকে যেহেতু তারা অলরেডি চ্যালেঞ্জ করে ফেলেছেন, সেই ক্ষেত্রে বিএনপির সাথে তারা জোট করতে চাইবেন না এবং বিএনপির লোকজন এটা চাইবেন না যে তাদের সাথে এই দলটা আসুক। তারাও চাইবে যে ছাত্ররা বিপক্ষে থাকুক এবং শক্তিশালীভাবে যাতে তাদের বিরোধিতা করতে পারে সেই দিকে তারা খেয়াল রাখছেন। একই সাথে বা একই কারণে কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামীকেও তারা সাথে রাখতে চাইছেন না। এদিক থেকে দুটো লাভ বিএনপির। বিরোধী দলের ক্ষেত্রেও জামায়াত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা যদি পালন করে সেটাও ভালো হবে। অন্যদিকে জামায়াত ইসলামের বিরোধিতা করতে বিএনপির নেতারা খুবই পটু, এটা দেখা যাচ্ছে কয়েকদিন পরে। যদিও জামায়াতের সাথে তাদের জোট ছিল বহুদিনের, কিন্তু তারা মূলত সেই অবস্থাতে অস্বস্তিতে ভুগতেন। দীর্ঘদিনের অস্বস্তি কাটানোর জন্য জামায়াতকে
অপোজিশনে রেখে একটু রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করে রাজনীতি করাটাও বিএনপির জন্য একটু স্বাচ্ছন্দ্যের ব্যাপার হবে। তো সেই দিক থেকে জামায়াত এবং নতুন দল এনসিপি একত্রিত হবে কিনা, বা এনসিপির মধ্যে যেই সমস্ত জামায়াত বিদ্বেষী বা বিএনপি ঠিক যেই কারণে আন্তর্জাতিক সমর্থন পাওয়ার লক্ষ্যে জামায়াত ইসলামীকে দূরে রাখতে চায়, এই দাবিটা বা এই চাওয়াটা যদি এনসিপির মধ্যে স্ট্রং হয়, সেই ক্ষেত্রে জামায়াত ইসলামীর সাথে তাদের ঐক্যের জায়গাটা অনেকটা কমে আসবে। কিন্তু ইসলামী দলগুলো যদি আবার জামায়াত ইসলামের সাথে বা সমস্ত ইসলামিক দলগুলো মিলে যদি একটা ইসলামিক মোর্চা করে, উল্লেখযোগ্য সবাই চলে আসে, সেই ক্ষেত্রে এনসিপি আবার ৩০০ আসনে গিয়ে প্রার্থী দেওয়ার মতো কাজ করবে না বলেই একেবারে ক্লিয়ার। কারণ এনসিপি কে মূলত এই সমস্ত ইসলামিস্ট গ্রুপগুলাই বেশি সহযোগিতা করেছে। এর বাইরে বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে তার মতো করে রাজনীতি করছে। আমি বলতে চাচ্ছি, যদি জোট হয় সেই ক্ষেত্রে জামায়াত ইসলামের সাথে জোট করে অন্যান্য ইসলামিক দলগুলোকে সাথে নিয়ে একটা জোট করার পরবর্তীতে বিএনপির সাথে প্রবল বিরোধী অবস্থানে যাওয়ার, এমনকি সরকারে যাওয়ারও একটা প্রচেষ্টা থাকবে। আর সেই প্রচেষ্টা সফল হবে কি হবে না সেটা তো মূলত নির্বাচনের এত আগে বলে দেওয়া সম্ভব নয়। কিন্তু সম্ভাব্য ঘটনার মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ মোড় হতে পারে, যেটা বিএনপির রাজনীতি একই সাথে বিএনপিকে ভয় পাইয়ে দেওয়ার মতো ঘটনা ঘটতে পারে, যে তারা ক্ষমতায় হয়তোবা যাচ্ছে না। আর এই ধরনের একটা জোট হলে আদতে সেটা ভারত কিভাবে নেবে, এবং ভারত আমেরিকার মধ্যে যে বোঝাপড়া, সেখানে ভারতকে বাদ দিয়ে আমেরিকা নতুন করে এই ধরনের একটা ইসলামিক বলয়ের শক্তির সাথে মিলেমিশে এনসিপি কে ক্ষমতায় আনতে চাইবে কিনা, বা সেখানে তাদের স্বার্থটা কতটুকু উদ্ধার হবে, সেই ব্যাপারগুলো অনেক গুরুত্বপূর্ণ। সবকিছু মিলিয়ে বাংলাদেশের মানুষ যে নতুন রাজনৈতিক বাস্তবতায় দাঁড়িয়ে নতুন রাজনীতি, নতুন বন্দোবস্তের গল্প শুনেছে, সেটা কিন্তু অনেকাংশেই বাস্তবায়ন করতে পারছে না এনসিপির নেতারা। তারা একটা দল গঠন করতে, দল ঘোষণা করতে এত দেরি করে ফেলেছেন, সেই অস্বস্তি তাদের মধ্যেও আছে। পরবর্তীতে যদি তারা আস্তে আস্তে করে হলেও একটা পরিবর্তন আনতে পারে, বা এক ধরনের পরিবর্তনের আলাপ তো আসলেই সঠিক তারা দিয়েছেন, কিন্তু সেটা বাস্তবতায় যদি ধীরে ধীরে আনতে পারেন, বাংলাদেশের রাজনৈতিক পট পরিক্রমাই অনেকটা চেঞ্জ হয়ে যেতে পারে।